আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের সাথে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। এদিকে আন্তর্জাতিক চাপে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছেন তারেক রহমান। ভারতের মাস্টার প্ল্যান সফল, দেশে ফিরছেন সজীব ওয়াজেদ জয়। অবশেষে আওয়ামী লীগের স্বপ্ন পূরণ হতে চলেছে। তাহলে কি বিএনপি সরকার ক্ষমতা নেওয়ার পরে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা, রাজনৈতিক নিষেধাজ্ঞা যেগুলো রয়েছে, নির্বাহী আদেশে এবং নিবন্ধন স্থগিতের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো উঠে যাচ্ছে? কমনওয়েলথ থেকে নতুন চাপের খবর আসলো এবং কমনওয়েলথ বলছে আওয়ামী লীগ সহ সবার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। জয় বলেছেন তিনি বাংলাদেশে ফিরতে চান। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের সঙ্গে আলোচনায় বসতে তার আপত্তি নেই। ব্রিটিশ টেলিভিশন ITV-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানিয়েছেন। অন্ততপক্ষে 7 থেকে 8 জন উপদেষ্টা এখন তাদের কোনো হদিস নেই। গতকাল তারা ভোট দিতেও যাননি। অনেকে বলছেন তারা দেশের বাইরে চলে গেছেন। আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে, কারণ আওয়ামী লীগের রাজনীতির মাঠে আসার এখন ঘণ্টাধ্বনি বাজছে। কিছুক্ষণের মধ্যেই হাজির হবে খেলার মাঠে, রাজনীতির মাঠে আওয়ামী লীগ। এখন কিন্তু আওয়ামী লীগ ছাড় দেবে না জামাতকে এবং এনসিপিকে। জামাত দৌড়াবে, এনসিপি পালাবে। এই হেনা ভোটের যে কাগজগুলো তারা তৈরি করেছেন, এটার কোনো আইনগত ভিত্তি নাই। আদালতে গেলে এটা বাতিল হয়ে যাবে। হেনা ভোট হলো কি হলো না, জিতলো কি জিতলো না, পার্লামেন্টের উপরে এটার কোনো বাধ্যবাধকতা, বাইন্ডিং নাই। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, নির্বাচন পরবর্তী সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যা সারা বাংলাদেশে ঘটে চলেছে। দর্শক, তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। দর্শক, নতুন সরকার আসতে এখনো 2-3 দিন যখন বাকি, তখন নতুন সরকারের উপরে অলরেডি চাপ সৃষ্টি করা শুরু হয়েছে এবং বিদেশি চাপ তৈরি হয়েছে। কমনওয়েলথ থেকে নতুন চাপের খবর আসলো এবং কমনওয়েলথ বলছে আওয়ামী লীগ সহ সবার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। নির্বাচনের পরেই এই বিবৃতি, কমনওয়েলথের এই বিবৃতি নতুন সরকারের জন্য একটা বড় চাপ। তাহলে কি বিএনপি সরকার ক্ষমতা নেওয়ার পরে আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা, রাজনৈতিক নিষেধাজ্ঞা যেগুলো রয়েছে, নির্বাহী আদেশে এবং নিবন্ধন স্থগিতের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো উঠে যাচ্ছে? সরকার গঠন হতে যখন আর 2 দিন মাঝখানে বাকি, ঠিক সেই মুহূর্তে এসে কমনওয়েলথের এই বিবৃতি, নতুন সরকারের ওপরেই যে চাপ, পুরানো বর্তমান সরকারের ওপরে তাদেরকে বলে তো আর কোনো লাভ নেই, কারণ তাদের মানে কার্যক্ষমতা আর নেই। বস্তুত তাদের কার্যক্ষমতা শেষ হয়ে গেছে। এরকম একটা মুহূর্তে কমনওয়েলথের এই বিবৃতি একটা বড় ইঙ্গিত বহন করে। কি বলছে তারা? ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে আওয়ামী লীগ সহ সবার গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের সুপারিশ কমনওয়েলথের। রীতিমতো সুপারিশ করছে। কি বলছে? কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে নতুন সরকারের কাছে সুপারিশ করেছে কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক মিশন। নতুন সরকারের কাছে একেবারে স্পেসিফিকলি বলে দিয়েছে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল, যেমন 14 দলকে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না, কোনো সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। জাতীয় পার্টি নির্বাচন করেছে, কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণার আগে পর্যন্ত তাদের কোনো ধরনের কোনো কর্মসূচি করতে দেওয়া হয়নি। তাদের অফিস বারবার ভাঙচুর করা হয়েছে, জ্বালাও পোড়াও করা হয়েছে। এই ব্যাপারগুলোর বিরুদ্ধে কমনওয়েলথ তাদের সুপারিশ বলেছে। আজকে নির্বাচন পরবর্তী পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে পর্যবেক্ষক মিশনের পক্ষ থেকে এই সুপারিশ করা হয়। প্রতিনিধি দল জানায়, নতুন সরকারের প্রতি আমাদের সুপারিশ থাকবে ভবিষ্যতে আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা। তার মানে একেবারে সরাসরি বলা, আওয়ামী লীগের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তুলে নিতে হবে। নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে তারা। জানিয়েছে গণভোটে জনগণের সমর্থনের বাস্তবায়ন দেশের ভিত্তি আরও মজবুত করবে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম উদ্বেগজনক ছিল বলে তারা মনে করে। প্রতিনিধি দলটি আরও জানায়, অনলাইনে ছড়ানো বিভ্রান্তি মোকাবেলায় কার্যকর ভূমিকা নেওয়া প্রয়োজন। নির্বাচনের ফলাফল নিয়ে কোনো অভিযোগ না থাকলে তা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে এই পর্যবেক্ষক মিশন। এর আগে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক, প্রতিযোগিতামূলক হয়েছে উল্লেখ করে সন্তুষ্টি জানিয়েছিল ইইউ। কিন্তু কমনওয়েলথের পক্ষ থেকে ভিন্ন কথা বলা হচ্ছে। কমনওয়েলথের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকার নিশ্চিত করতে হবে নতুন সরকারকে। তার মানে তারা একেবারে স্পষ্ট বলতে চাইছে যে এবারের নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করতে না দেওয়াটা কোনোভাবেই নির্বাচনকে ইনক্লুসিভ মর্যাদা দিতে পারে না।
নতুন সরকার এখন কি করবে? নতুন সরকার এই মানে সরকার আসার আগে থেকেই যে চাপ তৈরি হলো, এই চাপ আসতেই বাড়বে। পার্শ্ববর্তী ভারতের চাপ তৈরি হবে, ভারতের দেয়া মন্ত্রে যুক্তরাষ্ট্র চাপ তৈরি করবে এবং যুক্তরাজ্যের চাপ আগে থেকেই রয়েছে। ভারতের কারণে রাশিয়ার চাপ তৈরি হবে। এই চাপগুলো মোকাবেলা করা আমার মনে হয় যে মানে সরকার কঠিন দিকে হয়তো নিয়ে যাবে না। সরকারও চাইবে যে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু হোক, কারণ তারেক রহমান খুব স্পষ্ট করে রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন যে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরা নই, কারণ আজকে আমি একটা দলকে নিষিদ্ধ করছি, কালকে যে সে আমাকে নিষিদ্ধ করবে না তার গ্যারেন্টি কোথায়? যার একটা লক্ষণ আমরা নির্বাচন পূর্ববর্তী এবং নির্বাচন পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের কার্যক্রমে দেখেছি। অনেকভাবেই আলোচনা হয়েছে যে আওয়ামী লীগকে মাইনাস করার পরে এবার বিএনপিকে মাইনাস করার প্ল্যান চলছে। বিএনপিকে মাইনাস করতে পারলে একটা বড় শক্তি, যারা পাকিস্তানপন্থী শক্তি, সেই শক্তি বাংলাদেশে রাজ করতে পারবে এবং বাংলাদেশটাকে আফগানিস্তানের মতো সংস্কৃতি, আফগানিস্তানের মতো মরুভূমি বানিয়ে ফেলাটা তাদের জন্য খুব বেশি সহজ হবে। সেই পথে কি হাঁটবে বিএনপি, নাকি বিএনপি সহনশীল ইনক্লুসিভ পথে হাঁটবে? বিএনপির সাথে আলোচনায় বসতে আপত্তি নেই আওয়ামী লীগের। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের সঙ্গে আলোচনায় বসতে তার আপত্তি নেই। ব্রিটিশ টেলিভিশন ITV-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানিয়েছেন। গত বৃহস্পতিবার বাংলাদেশে যখন ত্রয়োদশ সংসদ নির্বাচন চলছিল, সে সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবস্থানরত জয়ের সাক্ষাৎকার নেন ব্রিটিশ সংবাদ মাধ্যম ITV সাংবাদিক মাহাতির পাশা। বাংলাদেশ সময় শনিবার ভোরে সাক্ষাৎকারটি প্রচার করে ITV। রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই দাবি করলেও জয় বলেছেন তিনি বাংলাদেশে ফিরতে চান। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসন দাবি করলেও 24-এর আন্দোলন নিয়ন্ত্রণে দমনপীড়ন, তাতে আওয়ামী লীগ বা শেখ হাসিনার দায়, আওয়ামী লীগ সরকারের ভুল, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়, তার দেশে ফেরার সম্ভাবনা, নির্বাচনের জামাতের উত্থান, আওয়ামী লীগের সংস্কার সহ বিভিন্ন বিষয়ে মাহাতির পাশার প্রশ্নের উত্তর দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সজীব ওয়াজেদ জয় দেখছেন প্রহসন হিসেবে। কারণ হিসেবে দাবি করেছেন দেশের সবচেয়ে বড় দল এবং সব প্রগতিশীল দলকে নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে। তিনি বলেছেন, মূলত এমন ভাবে সাজানো একটি নির্বাচন হয়েছে যাতে সবচেয়ে বড় ইসলামপন্থী দল জামাত ইসলামী তাদের জনসমর্থনের তুলনায় অনেক বেশি প্রভাব সংসদে পায়। জয় দাবি করেন এটি টেকসই হবে না, ভবিষ্যতে আরো অস্থিরতা সৃষ্টি করবে। জয় প্রশ্ন রেখেছেন, দেশের দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে একটি নিষিদ্ধ এমন নির্বাচনকে কিভাবে গ্রহণযোগ্য বলা যায়? যুক্তরাজ্যে যদি টরি বা লিবারেলদের যে কোনো একটি দল নিষিদ্ধ করা হতো, সেটার সমতুল্য পরিস্থিতি এটা। তিনি প্রশ্ন রাখেন, যুক্তরাষ্ট্রে যদি ডেমোক্রেট বা রিপাবলিকানদের যে কোনো একটিকে নিষিদ্ধ করা হয়, তাহলে কি সেটিকে কোনোভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন বলা যাবে? তিনি মনে করেন, অনির্বাচিত একটি শাসন ব্যবস্থার নির্দেশে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা নজিরবিহীন ঘটনা। আওয়ামী লীগের শাসনামলে যে জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল সে কথা মনে করিয়ে দিয়ে মাহাতির পাশা তখন প্রশ্ন করেন, বিষয়টি কিভাবে নজিরবিহীন হয়? এই প্রশ্নের উত্তরে মিস্টার জয় দাবি করেন, আওয়ামী লীগ সরকার জামাতকে নিষিদ্ধ করেনি, তারা নির্বাচনে অংশ নিতে পারেনি আদালতের রায়ের কারণে। জামাত তাদের গঠনতন্ত্র সংশোধন করলে আবার নির্বাচনে অংশ নিতে পারত। ITV সাংবাদিক প্রশ্ন রাখেন, আওয়ামী লীগ আমলে 3টি নির্বাচন নিয়েও কারচুপির ব্যাপক অভিযোগ ছিল। জবাব দিতে গিয়ে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দাবি করেন, বিষয়টি পুরোপুরি সঠিক নয়। তিনি বলেছেন, গত 3বারের মধ্যে প্রথম ও তৃতীয়বার বিরোধী দল নির্বাচন বর্জন করেছিল। দ্বিতীয়বারের ক্ষেত্রে নির্বাচনের আগে জনমত জরিপগুলো, এমনকি আমেরিকানদের করা জরিপ সহ সব জরিপেই দেখা গিয়েছিল তাদের দল বিপুল ব্যবধানে জয়ী হবে। আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা ছিল বলে তিনি দাবি করেছেন। এরপর তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে প্রশাসনের কিছু ব্যক্তি নিজেদের উদ্যোগে কিছু অনিয়ম করেছেন, সেগুলো তদন্ত হওয়া উচিত ছিল, কিন্তু হয়নি। 2014, 18 এবং 2024 সালের নির্বাচনেও বিরোধী মতকে দমন, নৌকায় সিল মেরে ব্যালট বাক্স ভরার ব্যাপক অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল। তাহলে সুষ্ঠু নির্বাচন নিয়ে কথা বলার মতো অবস্থান আওয়ামী লীগের আছে কিনা সেই প্রশ্ন করা হয় জয়কে। উত্তর দিতে গিয়ে 2014 সালের নির্বাচন ঘিরে বিরোধী দলের জ্বালাও পোড়ার ঘটনা মনে করিয়ে দেন জয়। তিনি দাবি করেন, আওয়ামী লীগ কাউকে নিষিদ্ধ করেনি। তার ভাষায়, এটাই গত 3 নির্বাচনের সঙ্গে এবারের ভোটের মৌলিক পার্থক্য। মাহাতির পাশা প্রশ্ন করেন, গত 15 বছরের দুর্নীতি, অপহরণ, গুম, মত প্রকাশের দমনের অভিযোগ, এসব বিবেচনায় নিয়ে তার কি মনে হয় না যে আজকের পরিস্থিতির জন্য আংশিকভাবে আওয়ামী লীগ নিজেই দায়ী? জবাবে জয় বলেন, না, কারণ একই ধরনের অভিযোগ বিএনপি ক্ষমতায় থাকাকালেও তাদের বিরুদ্ধে আনা হয়েছিল, অথচ এখন তাদের সেলিব্রেট করা হচ্ছে। 24-এর আন্দোলন নিয়ে এক প্রশ্নে ITV সাংবাদিক বলেন, আপনি কি স্বীকার করেন আন্দোলন চলাকালে এমন কিছু ব্যর্থতা ছিল যা শেষ পর্যন্ত শেখ হাসিনার পতনের কারণ হয়েছে? জবাবে জয় কিছু ব্যর্থতা থাকার কথা স্বীকার করেন। তিনি বলেন, আন্দোলনটি শান্তিপূর্ণভাবে শুরু হয়েছিল, তাদের দাবি ছিল যৌক্তিক। দুঃখজনক বিষয় হলো 2018 সালে আওয়ামী লীগ সরকারই কোটা কমিয়ে দিয়েছিল। কোটার সরকার পুনর্বহাল করেনি, যারা আগে কোটার সুবিধা পেতেন তাদের পরিবারের করা একটি মামলার ভিত্তিতে আদালত তা পুনর্বহাল করেছিল। এরপরই আন্দোলন শুরু হয়।
সরকার শিক্ষার্থী আন্দোলনকারীদের সঙ্গে বসে কথা বলতে ব্যর্থ হয়েছিল। জয়ের দাবি, জামাত ইসলামী ওই সুযোগ কাজে লাগিয়ে সরকার পতনের আন্দোলনের দিকে নিয়ে যায়। তারাই সহিংসতা শুরু করে, আন্দোলন সহিংস রূপ নেয় এবং আবারও সরকার তা মোকাবেলায় ভুল করে। বিষয়টি এত দূর গড়ানো উচিত ছিল না। মাহাথির বাশা জুলাই হত্যাকাণ্ড নিয়ে ক্ষমা চাওয়ার প্রসঙ্গে প্রশ্ন করেন। উত্তরে জয় বলেন, জাতিসংঘ 15 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে 1400 নিহতের কথা বলেছে, আর সরকার পতন হয়েছিল 5 আগস্ট। তাহলে পুরো সবার হত্যাকাণ্ডের দায় কেন আওয়ামী লীগ সরকারকে দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন তোলেন সজীব ওয়াজেদ জয়। প্রসঙ্গক্রমে জয় বলেন, তারা দায় স্বীকার করছেন কয়েকশো মানুষের মৃত্যুর জন্য, 1400 জন নয়, কারণ তাদের প্রায় অর্ধেকই ছিলেন পুলিশ সদস্য ও তার দলের কর্মী। তবে তার মা শেখ হাসিনা কখনো কাউকে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দেননি, শুধু যারা পুলিশ বা অন্যদের উপর হামলা করেছিল তাদের ক্ষেত্র ছাড়া। জয় জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, প্রতিবাদকারীদের হাতে সংগঠিত সব হত্যাকাণ্ডকে দায় মুক্তি দেওয়া, পুলিশ সদস্য ও সরকার সমর্থক কর্মীদের হত্যার জন্য আইনগত সুরক্ষা দেওয়া, যদি সেটিকে বৈধ বলা হয় তাহলে অতীতে যাই ঘটুক না কেন তার বিচারের প্রসঙ্গই অর্থহীন হয়ে যায়। তখন আর বিচার নিয়ে কথা বলারই বা মানে কি? যদি হত্যাকাণ্ডই গ্রহণযোগ্য হয়ে যায় তাহলে আর বিচার নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন কি? শেখ হাসিনার ফাঁস হওয়া অডিও রেকর্ডে তাকে আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দিতে শোনা গেছে বলে অভিযোগ রয়েছে। কর্তৃপক্ষের কঠোর দমন নীতির কারণে এত প্রাণঘাতী ঘটেছে কিনা সেই প্রশ্ন রাখা হয় সাবেক প্রধানমন্ত্রীর ছেলের সামনে। জয় আগের মতোই দাবি করেন, বিবিসি ও আল জাজিরা অডিও টেপের যে অংশটি প্রচার করেছে তা কেটে নেওয়ার একটি অংশ। আন্দোলনকারীদের বিরুদ্ধে কখনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। জুলাই আগস্টের ঘটনার জন্য মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। শেখ হাসিনা ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। তিনি যদি কখনো বাংলাদেশে ফেরেন তার সামনে কি অপেক্ষা করছে তা নিয়ে জয় উদ্বিগ্ন কিনা সেই প্রশ্ন রাখেন আইটিভির সাংবাদিক। জবাবে জয় বলেন, তিনি উদ্বিগ্ন নন, কারণ তার বিশ্বাস দেশের অন্তত অর্ধেক জনগণ এই নির্বাচনকে কখনো মেনে নেবে না। অতীতে আওয়ামী লীগ বারবার জামাত ইসলামী বা তাদের অনুসারীদের সন্ত্রাসী আখ্যা দিয়েছে, কিন্তু এবারে নির্বাচনে তারাই ছিল বিএনপির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। শেখ হাসিনার শাসনামলের দমন পীড়নের কারণে জামাতের এই পুনরুত্থান ঘটেছে কিনা সেই প্রশ্ন রাখা হয় সাক্ষাৎকারে। জয় তখন বলেন, প্রতিদ্বন্দ্বীহীন মাঠে খেললে পুনরুত্থান ঘটানো খুব সহজ। এখন সেটাই হচ্ছে। জামাত এককভাবে বাংলাদেশে খুব জনপ্রিয় দল নয়। বাংলাদেশের আদালত প্লট দুর্নীতির মামলায় সজীব ওয়াজেদ জয়কেও 5 বছর কারাদণ্ড দিয়েছে। এই অবস্থায় তিনি দেশে ফিরবেন কিনা বা দেশে যাওয়ার কোনো ইচ্ছা আছে কিনা জানতে চান মাহাথির বাশা। জয় বলেন, অবশ্যই একসময় ফিরবেন। তারেক রহমান, যিনি দণ্ডিত হয়েছিলেন, তিনি এখন সম্ভাব্য প্রধানমন্ত্রী। এসব পরিস্থিতি চিরস্থায়ী হয় না। তাহলে কি জয় বলতে চাইছেন একদিন হয়তো তিনি প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্যে দেশে ফিরে রাজনীতিতে নামবেন? উত্তরে শেখ হাসিনার ছেলে বলেন, তার কখনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না। এমনটা বলছেন না, একসময় তিনি বাংলাদেশে ফিরতে চান। শেখ হাসিনা কখনো বাংলাদেশে ফিরবেন কিনা সেই প্রশ্নে জয় বলেন, তার কোনো সন্দেহ নেই তিনি একদিন ফিরবেন। তিনি বহুদিন ধরেই অবসর নিতে চেয়েছেন। তার প্রায় পুরো জীবনই কেটেছে বাংলাদেশে। সেখানেই তিনি স্বচ্ছন্দ বোধ করেন। কোনো এক সময় তিনি ফিরবেন। তবে এই মুহূর্তে শেখ হাসিনার দেশে ফেরা একেবারেই নিরাপদ হবে না বলে মনে করছেন জয়। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মায়ের ভারতে থাকা নিয়ে তিনি উদ্বিগ্ন নন, কারণ তার বিবেচনায় ভারতে এখন শেখ হাসিনার জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। আওয়ামী লীগের সংস্কার, দল গঠন নিয়ে প্রশ্ন করেন সাংবাদিক মাহাথির বাশা। জয় বলেন, এই মুহূর্তে আওয়ামী লীগ আছে নিপীড়ন আর নির্যাতনের মুখে। তিনি বলেন, তারা কারোর সঙ্গে কথা বলতে পারছে না, দলীয় বৈঠক করতে পারছেন না, সংবাদ সম্মেলন করতে পারছেন না, তাদের কার্যালয়গুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। কেউ কূটনীতিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও গ্রেপ্তারের ভয়ে থাকতে হচ্ছে। তাই বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের করার মতো কিছুই নেই। তবে পরিস্থিতি বদলাবে, সবসময় বদলায়। তারেক রহমান বলেছেন তিনি প্রতিশোধের রাজনীতির পথে যেতে চান না। সে কথা মাথায় রেখে জয় কি তাকে মামলা প্রত্যাহার অনুরোধ করবেন, এমন প্রশ্ন করা হয় জয়কে। আইটিভির এই প্রশ্নে জয় বলেন, এটা তার হাতে নেই, তিনি দেশে থাকেন না, এটা পুরোপুরি দলের সিদ্ধান্তের বিষয়। তারা কি করতে চায় সেটি তারাই ঠিক করবে। এই প্রসঙ্গে বলেন, বিএনপি বাংলাদেশের আরেকটি বড় রাজনৈতিক দল, অবশ্যই তাদের সঙ্গে কথা বলা উচিত। বিএনপি কখনোই নির্বাচন বর্জন করা উচিত হয়নি। তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন তাহলে অবশ্যই তারা তার সঙ্গে কথা বলবেন এবং তার সঙ্গে কাজ করবেন। বাংলাদেশে মুজিব পরিবার ও জিয়া পরিবার বংশানুক্রমিক নেতৃত্ব নিয়ে অনেকে সমালোচনা করেন। এর অবসান হওয়া উচিত কি না সেই প্রশ্ন করা হয় সজীব ওয়াজেদ জয়কে। জবাবে তিনি বলেন, এটা কি বংশানুক্রমিক রাজনীতি? তারা নিজেরা রাজনীতিতে থাকতে চান নাকি তৃণমূল পর্যায়ের মানুষ দলীয় কাউন্সিলে বারবার ভোট দিয়ে নির্বাচিত করেন? জয় দাবি করেন, তিনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাইতেন তাহলে অনেক আগেই হতে পারতেন। তার মা 1 দশকের বেশি সময় ধরে তাকে নির্বাচনে দাঁড়াতে, সংসদ সদস্য হতে উৎসাহ দিয়ে আসছিলেন। তাহলে কেন জয় প্রধানমন্ত্রী হতে চাননি? জবাবে জয়ের উত্তর ছিল, তিনি স্বাচ্ছন্দ্যে থাকতে পারলেই খুশি। বরং এখন আমরা মাঠে অন্য খেলা দেখব। সেই খেলায় 3টা দল, কারা জানেন? আওয়ামী লীগ, জামাত এবং এনসিপি। আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে, কারণ আওয়ামী লীগের রাজনীতির মাঠে আসার এখন ঘণ্টাধ্বনি বাজছে। কিছুক্ষণের মধ্যেই হাজির হবে খেলার মাঠে, রাজনীতির মাঠে আওয়ামী লীগ। আওয়ামী লীগ
কাকে আওয়ামী লীগের প্রধান শত্রু ছিল বা প্রতিদ্বন্দ্বী ছিল যেখানে বিএনপি, এখন কিন্তু আওয়ামী লীগ ছাড় দেবে না জামাতকে এবং এনসিপিকে। জামাত দৌড়াবে, এনসিপি পালাবে, এমন একটা পরিস্থিতি তার আলামত কিন্তু দেখা গেছে। দেখেন এখন সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার একদম মুখ চুপসে গেছে, মুখে কোনো হাসি নেই, নাহিদ ইসলামের মুখে কোনো হাসি নেই, শফিকুর রহমানের কপালে চিন্তার ভাঁজ, আর নির্ভর হচ্ছেন তারেক রহমান বিএনপির নেতারা। কারণ এখন কিন্তু খেলবে। এই 17 মাসে খেলার মাঠে অত্যন্ত কোণঠাসা অবস্থায় ছিল বিএনপি, কিন্তু শেষ মুহূর্তে আওয়ামী লীগ তার নিজের স্বার্থে নীরব সমর্থন, বলা হচ্ছিল না যে নীরব ভোটাররা ভোটে একেবারে মানে বন্যা বইয়ে দিবে, ভোটের বন্যা বইয়ে দেবে, এবং তারা বিভ্রান্ত হয়েছে শেষ মুহূর্তে যখন কি বাড়ি ফেরার জন্য বিভিন্ন ট্রেন এবং লঞ্চগুলি বাড়িতে যাচ্ছিল, তখন ওই যে আনন্দ করতে করতে যে যাওয়া, সেখানে দাড়িপাল্লা জিতবে এবার দাড়িপাল্লা, ওই সাউন্ড তারা যুক্ত করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিছে। অনেক বোকার দল মনে করছে যে ওইটা বোধহয় দাড়িপাল্লা স্লোগান দিতে যাচ্ছে, মানে বন্যা বয়ে দেবে। মানে নীরব ভোটটাকে সরব করতে যে ফাঁদে পড়ছে জামাত, কিন্তু নীরব একটা ভোট বিপ্লব হয়ে গেছে বিএনপির পক্ষে, যেটা হচ্ছে আওয়ামী লীগ এবং সংখ্যালঘুদের ভোট বিপ্লব। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে বিএনপি 3টা ভোট ব্যাংক তার রিজার্ভ হয়ে গেছে, কনফার্ম। বিএনপি নিজস্ব, আওয়ামী লীগ ভোট ব্যাংক, সংখ্যালঘু ভোট ব্যাংক, আর বাকি থাকে 4টা ভোট ব্যাংক। সেই 4টার মধ্যে জামাত তার নিজস্ব ভোট ব্যাংক তো থাকলোই, কিন্তু আর 3টা ভোট ব্যাংক এলোমেলো অবস্থা। সেখানে কি? সেখানে হচ্ছে তরুণ ভোট ব্যাংক, নারী ভোট ব্যাংক, আর একটা হচ্ছে সুইং নিরপেক্ষ ভোট ব্যাংক। ঘটনাক্রমে ওই নিরপেক্ষ ভোট ব্যাংক যারা ভালো মন্দ দেখে, তারা শেষ মুহূর্তে জামাত এবং এনসিপির বাড়াবাড়ি আচরণ এবং মব কালচার দেখে তারা ঝুঁকে পড়ছে বিএনপির দিকে। তাহলে 3 থেকে ওদের মোটামুটি মনে করেন 3.5 হয়ে গেছে, 3.5-এরও বেশি। সেখান থেকে খুব কমই পাইছে জামাত। আর নারী এবং তরুণরা দেখছে যে না বাবা, এ তো নারীদেরকে তো শিকল বাঁধার উপক্রম করছে, তারা ব্যাক করছে বিএনপির দিকে। তরুণরা দেখছে যে না, তোমাদের এই মববাজি আর চান্দাবাজির মধ্যে আমরা নেই, তারাও ব্যাক করছে। ফলে ঠাস করে নিচে নেমে গেছে। কারণ ওই সমস্ত ওই ইনকলাব জিন্দাবাদ, জিহাদি জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ, ভারতীয় আধিপত্য, এই সমস্ত উস্কানিমূলক কথাবার্তা বলে রাস্তাঘাটে যে ধরনের মববাজি, এই মববাজি পছন্দ করেনি তরুণরা, নারীরা, তারা চলে গেছে। তো যার ফলে এখন আপাতত দৌড়ের উপর থাকবে জামাত, পালাতে থাকবে এনসিপি, আর হাসতে থাকবে আপাতত কিছুদিন বিএনপি। এই হচ্ছে পরিস্থিতি দর্শক। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।